বাইরে তখন অন্ধকার বেশ জমে উঠেছে। শীতের দিন, বেলা শিগগিরই পড়ে যায়, তাই রাত বেশি না হলেও অনেক সময় মনে হয় যেন রাত অনেক হয়ে গিয়েছে। এতক্ষণ হরিহর বিনয়ের সঙ্গে ভালো করে কোনো কথা বলতে পারেনি। এই ছেলেটির হাবভাব, কথাবার্তা এইটুকু সময়ের মধ্যে সে যা দেখল তাতে তার কম বিচিত্র লাগছিল না। স্নেহের ক্ষেত্রে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতার দরুন মিসেস রায়ের বাড়িতে সে বিনয়কে দেখেছিল তার প্রতিদ্বন্দ্বী হিসেবে, এবং মিসেস রায়ের মুখে যখন তার অজস্র প্রশংসা বর্ষার জলধারার মতো বর্ষিত হতে দেখেছে, তখন তার মনে একটা গোপন আক্রোশ এবং হিংসাই জেগেছিল। কিন্তু তার পরবর্তী সমস্ত কথাবার্তা এবং কার্যকলাপ দেখে হরিহরের মনে এই অদ্ভুত ছেলেটির প্রতি একটা সংগোপন আকর্ষণ যে জাগেনি তা বলা চলে না। ঘরের মধ্যে যে লণ্ঠনটা জ্বলছিল বিনয় নিজের হাতে তা নিভিয়ে দিল। বনমালী তাদের খাটের গা ঘেঁষে নীরবে বসে রইল। কিন্তু বিনয়বাবু, আপনার এসব কাণ্ড আমি কিছুতেই বুঝতে পারছি না। না, বোঝবার তো কিছুই নেই, অতি স্পষ্ট ব্যাপার, ভূত ধরতে হবে। ঈষৎ উত্তেজিত হয়ে হরিহর বলল, কিন্তু আমি পাড়াগাঁয়ের ছেলে, আমি জানি ভূত নিয়ে এরকম ধরনের রসিকতা করা খুব একটা আনন্দের ব্যাপার নয়। কিন্তু মজার ব্যাপার তো। হয়তো তা, কিন্তু তার মধ্যে আমাকে টানলেন কেন? মজা কি একা একা ভালো লাগে তাই? তারপর হঠাৎ বিনয়ের কণ্ঠস্বর গম্ভীর হয়ে এলো। হরিহর বাবু, বিদেশে এসে এরকম ছোট ছেলের মতো ভয় পেয়ে আজকের যুগের বাঙালি ছেলে আপনারা যদি কাঁদতে থাকেন তাহলে তার চেয়ে লজ্জার বিষয় আর কিছু নেই। হঠাৎ সেইভাবে আহত হয়ে হরিহর চুপ করে গেল। আপনি নিশ্চিন্ত হন, আমাদের ঘাড়ে কোনো ভূত চাপছে না, আমরাও কোনো ভূতের ঘাড়ে চাপছি না। সমস্ত ব্যাপারটা শুনে আপনি বুঝতে পারবেন না যে এর মধ্যে ভূতের কোনো সংস্পর্শই নেই। এ হলো একেবারে জ্যান্ত মানুষ ভূতের কাজ। নইলে থালা বাসন অদৃশ্য হয়ে যায়, বাজারের থলি পথ থেকে উড়ে যায়। এ হলো এক শ্রেণীর চোর ছেঁচড়ের কাজ। তার প্রমাণ আজ না হয় কাল পাবেনি। আলো দেখলে পাছে বাবা জীবনরা না আসেন, সেই জন্যই আলো নিভিয়ে রাখছি। এমন সময় বাইরে কিসের খসখস শব্দ হলো। তারপর খড়ম পায়ে খটখট করে চলার বিচিত্র সব চাপা শব্দ। বনমালী তাড়াতাড়ি বিনয়ের পা জড়িয়ে ধরে বলে উঠল, চুপ। গায়ের শার্টটা খুলে ফেলে হরিহরের গায়ে যে ঘন সবুজ রঙের আলোয়ানটা ছিল বিনয় সেটা বেশ করে নিজের গায়ে জড়িয়ে নিল। তারপর আস্তে আস্তে যেদিক দিয়ে শব্দ আসছিল সেদিকের দেওয়াল ধরে অতি সন্তর্পণে অগ্রসর হতে লাগল। অতি অল্পক্ষণ পরে কে একজন চিৎকার করে উঠল, মার ডালা! আরে বাপ, মার ডালা! হরিহর এতক্ষণ ঘরের মধ্যেই ছিল। সেই শব্দ শুনে লণ্ঠনটা নিয়ে সে এগিয়ে গিয়ে ডাকল, বিনয়বাবু, বিনয়বাবু! ভয় নেই হরিহর বাবু, আপনার ভূত এক রদ্দাতেই ভূতর সাই। হরিহর তাড়াতাড়ি শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখল পাকড় ধারে মিশ কালো মতো কি একটা পড়ে গোঙাচ্ছে। লণ্ঠনটা তার মুখের ওপর তুলে ধরতে তার চেহারা দেখে হরিহর বলে উঠল, উফ, কি কালো এই লোকটা! কালো নয়, আলকাত্রা মেখে এসেছে। কি বিভৎস! ভূমিশয্যা ছেড়ে ওঠো, না আরো দু একটা কোৎকার দরকার। লোকটা তখন মাটিতে লুটিয়ে বিনয়ের পা ধরবার চেষ্টা করছে। छोड़ दीजिए बाबू, गोर पकड़ता, छोड़ दीजिए बाबू। পাকড় ধারে কাপড়ের মতো কি একটা ঝুলছিল। বিনয় সেইটা ফাঁস করে তার গলায় জড়িয়ে মোচড় দিতে লোকটা আপনি শটান উঠে দাঁড়ালো। চলো, একেবারে সোজা তোমাকে থানায় নিয়ে গিয়ে ওঝার হাতে ছেড়ে দিয়ে আসবো। চেঁচামেচিতে বৃদ্ধ এতক্ষণে বুঝতে পেরেছিলেন যে ছেলে দুটি কাউকে ধরেছে। কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে তিনি ডাকলেন, বনমালী,
ও বনমালী, বলি ব্যাপারখানা কি? বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পেয়ে বিনয় বলে উঠল, আপনার ভূতকে জীবন্ত অবস্থায় ধরেছি এবং এখন থানায় নিয়ে চলেছি। খুব সম্ভব আপনার বাসনগুলো আপনি ফেরত পেতেও পারেন। এই বলে বিনয় লোকটাকে টানতে টানতে বাইরে নিয়ে এলো। হরিহর লণ্ঠন হাতে নীরবে তার সঙ্গে চলল। আলকাতরা মাখা তার চেহারা দেখে বৃদ্ধ বলে উঠলেন, কে বলবে যে ভূত নয়? যখন চোর আর ভূত নিয়ে রাঁচির এক প্রান্তে সেদিন সন্ধ্যা রাত্রি থেকে এই ব্যাপার চলছিল, দৈবচক্রে রাঁচির থানায় সেদিন ঠিক সেই সময় আরেক ঘটনা ঘটেছিল। সন্ধ্যাবেলা মিস্টার রায় থানার ডে বুক ইন্সপেকশন করছিলেন। এমন সময় হঠাৎ তাঁর ঘরে টেলিফোন বেজে উঠল। রাঁচি থেকে পুরুলিয়া রোডের কিছু দূরে বিহারের এক ধনী ব্যবসায়ী নিজে থাকবার জন্য একটি অতি সুন্দর বাড়ি করেছিলেন। শুকলাল বাবুর বাংলো নামে বাড়িটা সে অঞ্চলে বিশেষ পরিচিত ছিল এবং ধনী হিসেবে শুকলাল বাবুরও খ্যাতি সে অঞ্চলে কম ছিল না। মিস্টার রায় ফোন তুললেন। হ্যালো হ্যালো, রাঁচি পুলিশ স্টেশন স্পিকিং। কি বললে? ডাকাত সুখলাল বাবুর বাংলোতে? রাইট নাও, এক্ষুনি আমি লোক পাঠাচ্ছি। ফোন রেখে দিয়ে মিস্টার রায় ডাকলেন, চন্দন সিং, চোবে। হুজুর, তোমরা থানাতে এখন কতজন আছো? 8 জন। বেশ, তোমরা 8 জনই মোটর নিয়ে এক্ষুনি সুখলাল বাবুর বাংলোতে যাও, সেখানে ডাকাত পড়েছে। স্পিড। দেখতে দেখতে সেই 8 জন পুলিশকে নিয়ে মোটর সশব্দে পুরুলিয়া রোড দিয়ে শুকলাল বাবুর বাংলোতে গিয়ে পৌঁছল। চারিদিকে অন্ধকার, কোথাও কোনো সারা শব্দ নেই। আরে, ভেতর থেকে দরজা বন্ধ। ধাক্কাধাক্কি করার ফলে ভেতর থেকে দারোয়ান হেঁকে বলল, अरे कौन है? পুলিশ। का होगा? গাড়ি কেওয়ারি তো খোলো। দরজা খুলতেই পুলিশের লোকেরা দরজার ভেতরে লাফিয়ে পড়ল। শুকলাল বাবুর শরীর খারাপ থাকাতে সেদিন তিনি সকাল সকাল শুয়ে পড়েছিলেন। হঠাৎ ফটকে গোলমাল শুনে তিনি মনে করলেন হয়তো ডাকাত পড়েছে। বন্দুক হাতে তিনি বারান্দায় বেরিয়ে এসে হাঁকলেন, কন চিল্লাতা রে? শুকলাল বাবুর কণ্ঠস্বর শুনতে পেয়ে পুলিশের একজন এগিয়ে এসে বলল, স্যার, মিস্টার রায় রাঁচি থানা থেকে আমাদের পাঠিয়ে দিলেন। আপনার বাড়ি থেকে এইমাত্র ফোন গিয়েছিল যে আপনার বাড়িতে নাকি ডাকাত পড়েছে, তাই আমরা ছুটে এসেছি। শুকলাল বাবু বন্দুক নামিয়ে হেসে বললেন, মিস্টার রায়ের সঙ্গে কেউ প্র্যাকটিক্যাল জোক করেছে নিশ্চয়ই। আমার বাড়িতে 6টা বন্দুক। এই অঞ্চলের ডাকাতরা তা জানে। উই আর সো সরি টু ডিস্টার্ব ইউ। বলে পুলিশের লোকেরা হতাশ হয়ে মোটরে গিয়ে বসল। মোটর আবার রাঁচির থানায় ফিরে এলো। থানায় ফিরে এসে সকলে মিস্টার রায়ের ঘরে ঢুকে দেখল ঘর অন্ধকার। তিনি আরামে ইজি চেয়ারে ঘুমাচ্ছেন। স্যার, কোনো সারা শব্দ নেই। একজন এগিয়ে জোরে ডাকল, স্যার। তবুও কোনো সারা শব্দ নেই। ঘরে আলো জ্বেলে দিতে তারা একসঙ্গে ডেকে উঠল, স্যার স্যার কি হয়েছে? স্যার 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 কি হয়েছে? স্যার ও স্যার। গল্প সম্পর্কিত যে কোনো কথাবার্তার জন্য আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এক পরিকল্পিত খুন আর তার সাথে এক ধুরন্ধর ব্যক্তি। সমাধান কি করতে পারবে আমাদের গল্পের নায়ক? জুড়ে থাকুন আমাদের আজকের বিজয় অভিযানের সাথে। মন দিয়ে শুনবেন আমাদের আজকের গল্প।
কারণ গল্পের শেষে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন, যার সঠিক উত্তরদাতাদের মধ্যে কিছু জনের নাম নেওয়া হবে পরবর্তী গল্পের শুরুতে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের কলমে রাঁচিতে জোড়া খুন, প্রথম পর্ব। সেবার পুজোর ছুটির আসবার 1 মাস আগে থেকেই পোস্ট গ্র্যাজুয়েট হোস্টেলের ছেলেরা রীতিমতো ষড়যন্ত্র করার চেষ্টায় ছিল, যাতে বিনয়কে তারা পুজোর ছুটির সময় আটকে রাখতে পারে। কারণ এবার তারা ঘটা করে পুজো করবে এবং বিনয় না থাকলে তাদের কোনো উৎসব বা আয়োজনই সার্থক হবে না। তা তারা ভালো করেই জানত, কিন্তু তার পাশে তারা জানত আকাশে বর্ষার মেঘ কেটে গিয়ে যেই শরতের বকের পাখার মতো সাদা মেঘ একটু একটু করে দেখা দিত, অমনি বিনয়ের মন উড়ু উড়ু করত। প্রতিদিন তখন সে শুতে বসতে উঠতে বলতো, উফ, কি ন্যাস্টি এই শহরটা। তার মনকে টানত তখন সমুদ্র, পর্বত, জঙ্গল, যেখানে মাথার ওপরে চাইলেই চোখে পড়ে মায়ের স্নেহের মতো উদার আর স্বচ্ছ নীল আকাশ। আকাশে সে নীল রং কি কলকাতায় দেখা যায়? তার জীবনের প্রত্যেক শরতের সঙ্গে ভারতবর্ষের কোনো না কোনো দূর পার্বত্য নগর বা বন্যপল্লী স্মৃতি বিজড়িত আছেই। সে বলতো ও হলো তার বাৎসরিক তীর্থযাত্রা। সারা বছরের মধ্যে শরতের সেই কটা দিন যেন তার কাছে স্বর্গের পারিজাতের সৌরভ বহন করে নিয়ে আসত। পড়াশোনা, খেলাধুলো, লোকজন, অদূর ভবিষ্যতে সিভিলিয়ান হওয়ার আশা, সমস্ত থেকে দূরে সেই কটা দিন যেন তার মন একলা পাহাড়ের বুনো পথে ঘুরে ঘুরে প্রভাতে অরণি সুরভি স্নিগ্ধ বাতাসে বাতাসে নির্জন নদী সৈকতে আলো ঝিকিমিকে অজানা সমুদ্র তটে এক অনাস্বাদিত পূর্ব মধুর সন্ধান পেত। ফিরে এসে বলতো দেহ মন মধুময় হয়ে আছে। ক্রমশ ছুটির দিন যত এগিয়ে আসতে থাকে, সন্ধে হলেই হোস্টেলের সান্ধ্য মজলিসে আসন্ন পুজোর উৎসবের সব ফর্দ হয়। বিনয় সেসব আলোচনা এড়িয়ে চলে, কিন্তু সহপাঠীর দল ততই সচেষ্ট হয়ে ওঠে। কারণ বিনয় যে তাদের ক্লাসে তাদের সবার থেকে আগে থাকে তা নয়। খেলার মাঠে, শয্যা পার্শ্বে বিনয় সবসময় সহপাঠীদের আগেই আছে। সে আছে বলে হোস্টেলের জীবনের একঘেয়েমি কারোর মনেই লাগতো না। হাসাতেও যেমন, কাঁদাতেও তেমন, ভালোবাসতে ও বাসাতেও তেমনই। প্রতিমার ডিজাইন কিরকম হবে তাই নিয়ে বন্ধুরা বিনয়কে ধরে বসল। বিনয় কিন্তু তাদের ফাঁদে পা ফেলতে একান্তই নারাজ। বলে, আমি যখন থাকতে পারবো না তখন আর মিথ্যে আমাকে এই নিয়ে ভাবাচ্ছ কেন? ক্রমশ ছেলেরা বুঝল যে বিনয়কে ধরে রাখা যাবে না। হতাশ হয়ে তখন একজন জিজ্ঞাসা করল, এবার তাহলে কোথায় বিজয় অভিযানে যাচ্ছ গো? বিজয় অভিযান কথাটা বিনয় নিজেই ব্যবহার করত। ছুটির সময় বাইরে গেলেই সে বলতো, বিজয় অভিযানে যাচ্ছি। শরৎকালে একদা আমাদের দেশের রাজারা বিজয় অভিযানে বেরোতেন। সে কথা উল্লেখ করেই বিনয় বলতো, আমি আমাদের দেশের সেই সব বড় বড় পুরনো রাজাদের ধারাই বজায় রাখছি। কোথায় যে এবার বিজয় অভিযানে যাবে তার কথা বিনয় কাউকে বলেনি। বাড়ির কাছে একটা জায়গায় যাওয়া হয়নি, এবার সে ত্রুটি সংশোধন করব। ছেলেরা প্রফেসরদের নিয়ে গভীরতর ষড়যন্ত্র করতে লাগল। কিন্তু ছুটির কয়েকদিন আগে একটা সকালে দেখা গেল যে বিনয়ের বেড শূন্য। সেখানে একটা চিঠি রয়েছে, তাতে লেখা আছে শুধু, তোমাদের উৎসবের সাফল্য কামনা করি, রানিং টুয়ার্ডস রাঁচি। পুজোর সময় রাঁচিতে মিস্টার রায়ের বাড়িতে প্রত্যেক বছর যেমন হাওয়াখোর বাঙালি ছেলে মেয়েদের হুল্লোড় হয়, এ বছরে হুল্লোড়টা
যেন আরো বেশি জমে উঠেছিল। সেদিন সন্ধ্যাবেলায় মিসেস রায় একটা টি পার্টির আয়োজন করেছিলেন। পাড়া সমস্ত ছেলে মেয়েদের বাড়িতে তিনি নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছিলেন। এসব ব্যাপারে তাঁর উৎসাহের অন্ত নেই। তাঁরা রাঁচির স্থায়ী বাসিন্দা। একটি বছর তিনি সাগ্রহে অপেক্ষা করে থাকেন কখন পুজোর ছুটির দিন আসবে। যেচে সকলের সঙ্গে আলাপ করে তিনি স্বাস্থ্যকামী নবাগতদের দলকে তাঁর বাড়িতে টেনে আনতেন। পুত্র কন্যার সৌভাগ্য থেকে ভগবান তাকে বঞ্চিত করেছিলেন। পুজোর সেই কটা দিন তাই পরের ছেলে মেয়েদের নিয়ে হুল্লোড় করে তাঁর মাতৃ হৃদয়ের ক্ষুধা তিনি কথঞ্চিত নিবারণ করতেন। এমনই ভাবে কত অজানা ছেলে, কত অজানা মেয়ে প্রবাসের সেই কটা দিনের মধ্যে শরতের ভোরের আলোর মতো স্বচ্ছ তাঁর মাতৃ হৃদয়ের পরিচয় পেয়ে চিরকালের বাঁধনে বাঁধা পড়ে যেত। ছুটির দিন শেষ হয়ে গেলে, ক্ষণিকের প্রবাস ফুরিয়ে গেলে তারা যখন রাঁচি থেকে বিদায় নিত, তা সত্যি রাঁচির অন্তর্লক্ষা স্বরূপা সেই নারীর জন্য তাদের মন কাঁদত এবং জীবনের আবর্তে তারা যেখানেই থাকুক না কেন মিসেস রায়ের সঙ্গে চিঠিপত্রের আদান প্রদান তাদের কখনোই বন্ধ হতো না। এভাবেই একটি দল গড়ে উঠেছিল যারা পুজোর সময় যেখানেই থাকুক না টাইম টেবিলের পাতা খুলে আগে রাঁচির তলায় লাল কালির দাগ দিত। কেউ তাকে ডাকত মা, কেউ বলতো মাসিমা, মেয়েরা আদর করে ডাকত মামনি। এখানে আরেকটি লোকের পরিচয় দিয়ে রাখা দরকার। তিনি হলেন মিসেস রায়ের স্বামী, স্থানীয় পুলিশ ইন্সপেক্টর মিস্টার রায়। তিনি ছিলেন যাকে আমরা বলি কাজ পাগলা লোক। পাছে সংসারের সঙ্গে কাজের ছোঁয়াচ লেগে কাজের কোনো ব্যাঘাত হয়, সেই জন্যে তিনি নিজের বসত বাড়িটা থানা থেকে দূরেই করেছিলেন। বাড়িতে যখন আসতেন তখন থানার সমস্ত চিন্তা বাইরে পথের ধুলোয় ফেলে রেখে আসতেন। থানায় যখন যেতেন বাড়ির সমস্ত চিন্তা থানার বাইরে শাল গাছগুলোতে যেন বেঁধে রেখে ঢুকতেন। পুলিশের কাজের আবহাওয়ার সঙ্গে বাড়ির আবহাওয়া মেশাতে তার বিশেষ আপত্তি ছিল। পুলিশের কাজে অনেক সময় বাইরে থেকে মানুষকে অত্যন্ত কঠোর হতে হয়, অন্যায়ের প্রতি বিধান করতে রুদ্র হতে হয়। তাঁর এই পুলিশের চাকরির জীবনের গোড়ায় গোড়ায় সেই সব ক্ষেত্রে তিনি বড়ই বিপদে পড়তেন। কোনো পাজি আসামিকে ধমকাচ্ছেন এমন সময় থানার সংলগ্ন কোয়ার্টারের ভেতর থেকে চাকর এসে খবর দিল, স্যার, মা ডাকছেন। ভিতরে গিয়ে দেখেন মিসেস রায়ের দু চোখ জলে ভরে গিয়েছে। স্বামীর দুহাত ধরে তিনি অনুনয় করেন, দেখো না লোকটা কিরকম কাঁদছে, দেখেছো তুমি? ওকে না ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তারপর অতি কষ্টে তাকে বোঝানো হতো কান্না সব সময় অভ্যন্তরের নিষ্কলুষতার পরিচয় নয়। কান্না আর কান্নার অভিনয় দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সাধু লোকেদের যা স্বাভাবিক ধর্ম, অসাধু লোকেরা তারই অভিনয় করে তার আড়ালে নিজেদের দুষ্কৃতি লুকিয়ে রাখতে চায়। সেদিন মিসেস রায়ের সান্ধ্য মজলিসে একটি দরকারি বিষয়ের ওপর আলোচনা হচ্ছিল। রাঁচিতে যেসব ছেলে মেয়ে আছে এবং যেসব ছেলে মেয়ে এসেছে তাদের নিয়ে একটা অভিনয়ের ব্যবস্থা করা। বলাই বাহুল্য, বিনয় যেদিন রাঁচিতে পা দিয়েছে সেই দিনই মিসেস রায় তার সন্ধান পেয়েছিলেন এবং তার সান্ধ্য মজলিসে তাকে টেনে নেওয়ার চেষ্টার কোনো ত্রুটি তার ছিল না। মিসেস রায় ছেলেদের মধ্যে থেকে একজনকে ডেকে বললেন, বাবা বিনয়, তুমি যে বই ঠিক করে দেবে সেই বইয়েরই অভিনয় হবে। মিসেস রায়ের মুখে বিনয়ের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই সকলের দৃষ্টি বিনয়ের ওপর গিয়ে পড়ল। দীর্ঘ বলিষ্ঠ দেহ, ফ্ল্যানেলের শার্টের ভেতর থেকে বেশ বোঝা যাচ্ছে যে দেহটি শুধু ক্ষীর স্বর্ণনি খেয়ে গড়ে ওঠেনি। ইস্পাতের মতো পিটিয়ে দেহটিকে সুগঠিত করা হয়েছে। উজ্জ্বল আয়ত চক্ষু থেকে একটা বলিষ্ঠ কৌতূহল,
অন্ধকারে হীরকের মতো যেন জ্বলছে। বিনয়কে চুপ থাকতে দেখে মিসেস রায় বলে উঠলেন, না বাবা, লজ্জা করলে তো চলবে না। ইরেনা জানলেও আমি তো তোমাকে জানি। এই বলে মিসেস রায় বিনয়ের যে পরিচয় দিলেন তা সংক্ষেপে সাজিয়ে বললে দাঁড়ায়, বিনয় এই প্রথম রাঁচিতে এসেছে। এইটুকুই যা তার নিন্দের। তাছাড়া তার মতো ছেলে ভারতে খুঁজে পাওয়া যায় না। যথা ইউনিভার্সিটির সেরা ছেলে, অথচ সে খুব নিরীহ ছেলে নয়। ইউনিভার্সিটির সেনাবাহিনীর মধ্যে সে ক্র্যাক শট। তার হাতে এই অল্প বয়সে কলম যেরকম চলে, লাঠিও সেই রকম চলে। কলকাতায় দু একবার তার পরীক্ষাও হয়ে গিয়েছে নাকি। তার পড়াশোনার বহর দেখে প্রফেসররা তার সামনে কথা বলতে অনেক সময় ঢোক গেলেন। অথচ জীবন সম্বন্ধে তার কৌতূহল ইউরোপীয় ছেলেদের মতোই জীবন্ত। কলেজে পড়তে পড়তে ছুটির সময় সে আসাম অঞ্চলে জনমানবহীন পার্বত্য জঙ্গলের ভেতর দিয়ে বহুদূর পর্যন্ত গিয়ে অনুসন্ধান করে এসেছে। সেখানেই সেই গভীর পার্বত্য জঙ্গলের মধ্যে অপরিচিত কোনো পার্বত্য জাতি আছে কিনা এবং এই সম্পর্কে তার নিজের অভিজ্ঞতালব্ধ থিসিস ইতিমধ্যে বিলেতের বিখ্যাত নৃতত্ত্ব সভায় সসম্মানে গৃহীতও হয়েছে। মিসেস রায়ের কথায় সকলে বিনয়ের দিকে সবেগে চাইল। সকলে সমবেত সেই সবেগ চাউনির সামনে যাকে পড়তে হয়, তার অবস্থা যে কি রকম হয় তা সে যে পড়েছে সে ছাড়া আর কেউ বুঝবে না। মাসিমা, আমার সম্বন্ধে যা বললেন, জগতে আর একজন লোকেরও যদি আমার সম্বন্ধে সেই রকম ধারণা থাকতো তাহলে বুঝতাম এইটুকু জীবনের মধ্যে যা হোক কিছু পেলাম। হরিহর ছিল এই দলের সিনিয়র পান্ডা। বিনয়ের কথা শেষ হতে না হতেই সে বিনয়ের কাছে এগিয়ে গিয়ে তার দুটো হাত নিজের হাতের মধ্যে তুলে নিয়ে বলে উঠল, নেভার মাইন্ড। আপনি আরেকজন লোক চান তো? বেশ, মাসিমার সঙ্গে আমার নামটা লিখে নিন। আপনি আমাকে না জানলেও আমি আপনার একজন নীরব ভক্ত। কিন্তু এসব কথার মধ্যে আসল কথাটা কিন্তু চাপা পড়ে যাচ্ছে। কি বই এখন আমাদের রিহার্সেলে ফেলা যায়? রবীন্দ্রনাথের তপতি থেকে কলকাতা স্টেজের লেটেস্ট নাটকগুলো একবার করে নাম করা হয়ে গেল এবং বিচার করে দেখতে গিয়ে দেখা গেল যে প্রত্যেকটিরই একটা না একটা অসুবিধা আছে। কোনো নাটকে মেয়েদের পাঠ হয়ে যাচ্ছে, কোনো নাটকে হিরো করবার উপযুক্ত ছেলে পাওয়া যাচ্ছে না। একটা নাটক প্রায় ঠিক হয়ে এলো, কিন্তু তার হিরোকে গান গাইতে হবে। হিরো বলে যে ছেলেটিকে ঠিক করা হয়েছিল সে আবার গান জানে না। যে ছেলেটি গান জানে সে আবার একটু মোটা। এইভাবে আলোচনা ক্রমশ গভীর হয়ে উঠতে লাগল। সঙ্গে সঙ্গে বাইরে রাত্রিও গভীর হয়ে এলো। দলের মধ্যে কেউ কেউ চলে গেল, কারণ তাদের অনেকটা পথ যেতে হবে। মিসেস রায়ের বাড়িটা ছিল শহর থেকে একটু দূরে এবং তাঁর বাড়ির কিছু দূরে মাত্র আরেকখানা বাড়ি। তারপরে খালি মাঠ আর জঙ্গল। যখন কোনো বই ঠিক হয় না তখন বিনয় বলে বসল, দেখুন মাসিমা, এতগুলো বাংলার ছেলে মেয়ে দুদিনের জন্যে কলকাতার মরচে পড়া জীবনের বাইরে যদি আসতে পেরেছে, তবে সেটুকু সময় আমার মনে হয় অভিনয় করে আর রং মেখে প্রজাপতির মতো নেচে নষ্ট করা ঠিক নয়। কথাটা হয়তো একটু রূঢ় হয়ে পড়েছিল। দু একজনের মুখের চেহারা হঠাৎ বদলে গেল। তা বেড়াতে এসে কি গুন্ডামি করে বেড়াতে হবে নাকি? বিনয় উত্তরে কি বলতে যাচ্ছিল, কিন্তু তার বলা হয়ে উঠল না। ঘরের মধ্যে সকলে সচকিত হয়ে শুনল, বাইরে খুব কাছে, হয়তো বাইরের দরজার সামনে কে যেন গোঙাচ্ছে। রাস্তা থেকে কয়েক ধাপ উঠে বাইরের বারান্দার সামনে একটা বড় ঘর। সেই ঘরে মিসেস রায় তাঁর দলবল নিয়ে বসেছিলেন। বাইরে থেকে সেই অদ্ভুত গোঙানির শব্দ শুনে বিনয় চেয়ার ছেড়ে সোজা দাঁড়িয়ে মিসেস রায়ের মুখের দিকে চেয়ে বলে উঠল, এ কিসের শব্দ মাসিমা? কিছু তো বুঝতে পারছি না বাবা।
বিনয় ততক্ষণে হল ঘর থেকে বেরিয়ে বারান্দার দরজার কাছে এগিয়ে এসেছে। এ কি, কোথায় যাচ্ছ বিনয়? বাড়ি দেখবো না, কি এমন গোঙাচ্ছে? এই বলেই বিনয় ঘর থেকে বেরিয়ে গেল। ছেলেরা পরস্পরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। এমন সময় বাইরে থেকে ডাকল, মাসিমা, শিগগিরই একটা লণ্ঠন আর জল নিয়ে আসুন। বাইরে থেকে বিনয়ের গলার সাড়া পাওয়ার পর ছেলেদের মধ্যে যেন এক সজীবতা এলো। তারা তখন সকলেই এক ছুটে বাইরে এলো। বাড়ির ভেতর থেকে একটা চাকর লণ্ঠন আর জল নিয়ে এলো। লণ্ঠনের আলোয় সকলে দেখল রাস্তা থেকে যে সিঁড়ি উঠেছে তার তলায় একজন উড়ে চাকর গোছের লোক বসে ঠক ঠক করে কাঁপছে আর গোঙাচ্ছে। বিনয় তাড়াতাড়ি চোখে মুখে জলের ঝাপটা দিতে লোকটা চোখ চেয়ে নড়ে উঠল। মিসেস রায়ের বাড়ির চাকর লণ্ঠন তুলে লোকটার মুখের দিকে ভালো করে চেয়ে বলে উঠল, এ যে দেখছি আমাদের পাশের বাড়ির চাকর। এই কি হয়েছে, অমন গোঙাচ্ছিস কেন? লোকটা তখনও ভালো করে বলতে পারছিল না। কি যেন বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। আরে বল না, কি হয়েছে? কেউ মেরেছে? না। তবে কিছু কামড়িয়েছে? না। তবে লোকটা অন্ধকারে পাশের বাড়ির দিকে আঙুল দিয়ে অতি কষ্টে বলল, ভূত। লণ্ঠনের আলোয় সেই অন্ধকারের মুখে ভূতের নাম শুনে ছেলেদের মুখের চেহারা কার কিরকম হলো তা ভালো করে দেখা গেল না। ওটা একটা পুরো বাড়ি, আর শুনেছি ওর একটা ইতিহাসও আছে। সেই জন্যই ওই বাড়িতে বড় একটা ভাড়াটে হয় না, পড়েই থাকে। বিনয় উত্তেজিত হয়ে বলল, মাসিমা, ইউরেকা ইউরেকা! হরিহর ভাবল বুঝি ভূতেরই সন্ধান পাওয়া গিয়েছে, তাই শুষ্ক কণ্ঠে বলে উঠল, কোথায়? সকলে একবার সামনের অন্ধকারের দিকে চাইল। বিনয় বলল, তা নয়, আমার কাজ পাওয়া গিয়েছে মাসিমা। আজ আমি চললাম, এতটা জীবন চলে এলাম, বাঘ ভাল্লুক খুনে কত কি দেখলাম, কিন্তু একদিনের জন্যেও ভূত দেখতে পেলাম না। আজ যখন অপ্রত্যাশিতভাবে এই সুযোগ এসেছে তখন তা ছাড়া হবে না। এই, তোর কোনো ভয় নেই, আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। তোর নাম কি? বনমালী। বাহ, এই তো দিব্যি কথা বলছো বাবা। এখন ব্যাপারটা কি হয়েছে বলো দেখি। আগে কথা, আজ মাত্র 3 দিন হলো আমরা ওই বাড়িতে এসেছি। বাড়িতে কে কি আছে? বুড়ো কর্তা, গিন্নিমা আর আমি। বাড়িতে আর কেউ নেই। তারপর? তারপর কথা, কাল রাত্রে কর্তাবাবু, গিন্নিমা সকলে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি বাসনগুলো নিয়ে পাক্কুর কাছে এসেছি। এমন সময় অন্ধকারে কি একটা নড়ে উঠলো। তারপর শুনি খসখস আওয়াজ হচ্ছে। মনে হলো কারা যেন অন্ধকারে চলাফেরা করছেন। ভয়ে বাসন টাসন ফেলে দিয়ে কর্তাবাবুকে ডাকলাম, তানারা আর ঘর থেকে বেরোলেননি। বাসনগুলো কি হলো? আগে কর্তা, সেগুলো পরে আর পাওয়া গেলনি। তার জন্য কর্তাবাবু আজ আমাকে মারতে উঠলেন। এতদিন কাজ করছি হুজুর, কিন্তু কোনোদিন না বলে। বেশ বেশ, আর কিছু বলতে হবে না। তারপর আজ কি হলো? আজ শহরে গেছিলাম বাজার করতে। বাজারের তুলে ভেতরে নিয়ে আসতে আসতে হুজুর পথ গেলাম হারিয়ে। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। বাড়ির বরাবর এইছি, এমন সময় দোহাই হুজুর, নিজের কানে শুনলাম পেছনে খড়ম পায়ে কারা যেন আসছেন। ভয়ে গা কাঁটা দিয়ে উঠল। রাম 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 নাম জপ করতে করতে ছুটতে লাগলাম। পাহাড় চলে না হুজুর। এমন সময় স্পষ্ট দেখলাম হাওয়ার সঙ্গে মিশে কে যেন ওকে ধাক্কা দিয়ে গেলেন। হাতের থলি হাত থেকে পড়ে গেল। কোন রকমে ছুটতে ছুটতে আলো দেখে এই দিকে ছুটে আসে। তারপর যা হয়েছে কিছুই মনে নেই। তাহলে কথা হলো, কালকে বাসনগুলো নিয়ে গিয়েছেন,
আজ থলে শুদ্ধ বাজারটা তারা নিয়ে গিয়েছেন। আমি কি করে বাড়ি ফিরবো কর্তা? আজ তো বুড়ো আমাকে আস্ত রাখবে না হুজুর। তোর কোনো ভয় নেই, তুই আমাকে তোদের বাড়িতে নিয়ে যেতে পারিস। আপনার পায়ে পড়ি, দেবতা, আপনি দেবতা, আমাকে বাঁচান। বিনয় লোকটাকে হাত তুলে দাঁড় করালো, তারপর সঙ্গীদের দিকে চেয়ে বলল, আপনারা কেউ আমার সঙ্গে যেতে রাজি আছেন? এতদিন প্রত্যেক ব্যাপারে হরিহর মিসেস রায়ের এই দলের পাণ্ডাগিরি করে এসেছে। আজ সে সহসা বুঝল এই নতুন যুবকের আগমনে তার সে পথ টলায়মন হয়ে উঠেছে। কিন্তু পদের মর্যাদা বজায় রাখতে হলে সেই পাগলা ছেলেটার পাগলামির সঙ্গে সমান তাল ফেলতে হয়, নইলে এতগুলো ছেলের সামনে তাকে ছোট হতে হবে। মাসিমার দিকে চেয়ে বিনয় বলল, মাসিমা, আজ রাত্রিরের মতো আসি, কাল আবার আপনার সঙ্গে দেখা হবে, কেমন? মাসিমা আর যে কোনো বিষয়ে সাহস বা উৎসাহ থাকুক না কেন, ভূত সংক্রান্ত ব্যাপারে তার এক বুনিয়াদি ভয় ছিল। তার উপর কি একটা উটকো ব্যাপারে তার আসর যে ভেঙে গেল, এটা তার আদৌ ভালো লাগছিল না। তাই তিনি অনুযোগের সুরে বিনয়কে বললেন, আরে তোমার এসবের মধ্যে যাবার কি দরকার বাবা? আমি একটা চাকর দিয়ে ওকে বরঞ্চ বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি তার চাকরকে বললেন, বাঞ্ছা, আই বাঞ্ছা, ওরে কোথায় গেলি বাঞ্ছা? কিন্তু বাঞ্ছা যে বাড়িতে আছে এমন কোনো লক্ষণ দেখতে বা শুনতে পাওয়া গেল না। তিনি ক্রুদ্ধ হয়ে হাঁক দিলেন। বাঞ্ছা! অতি কাতর কণ্ঠে হলঘরের পাশ থেকে উত্তর এলো, আগে আগে গিন্নিমা, হঠাৎ কেমন পেটটা বড় যন্ত্রণা দিচ্ছে গো, উঠতে পারছি না। কাউকে ডাকতে হবে না মাসিমা, আমি যাই, লোকটাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মাসিমা যখন বুঝলেন যে বিনয় যাবেই, তখন হরিহরকে ডেকে বললেন, বাবা হরিহর, তুমি বাপু একটু লণ্ঠনটা নিয়ে বিনয়ের সঙ্গে যাও তো, লোকটাকে পৌঁছে দিয়ে আসবে, কেমন? হরিহরকে সম্মত হতেই হলো, কিন্তু লণ্ঠনে সে হাত দেয় না। বিনয় বুঝল লণ্ঠন নিয়ে আগে আগে যেতে হবে, তাই হরিহর লণ্ঠনে হাত দিতে চাইছে না। সে নিজেই লণ্ঠনটা এক হাতে তুলে নিয়ে আর এক হাতে লোকটাকে ধরে এগিয়ে চলল। হরিহর যতদূর সম্ভব বিনয়ের গা ঘেঁষে ঘেঁষে চলতে লাগল। কিছু দূর যেতেই বনমালী বলল, হুজুর, এই বাড়ি। এই বলে সে দরজার কড়া নাড়তে লাগল। ভেতর থেকে বৃদ্ধ কর্তা সাড়া দিলেন, হুজুর, আমি বনমালী। এসো বেটা, আর তোমার একদিন কি আমার একদিন। দরজা খুলে বৃদ্ধ দেখেন বনমালীর সঙ্গে আরো দুই অপরিচিত লোক। কে বাবা তোমরা? বিনয় এগিয়ে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলল। বৃদ্ধ দু হাত দিয়ে বিনয়কে জড়িয়ে ধরে বলে উঠলেন, বাবা, বৃদ্ধ বয়সে এক ভুতুড়ে বাড়িতে এসে প্রাণ দিতে বসেছি। কালকে বনমালী যখন বলেছিল তখন বিশ্বাস করিনি। আজ বাবা সারা সন্ধে থেকে বুড়ো বুড়ি দুজনে ঘরে খিল দিয়ে রাম নাম জপেছি আর কেঁপে কেঁপে মরেছি। সন্ধে থেকে সে কি উপদ্রব! দোহাই বাবারা, তোমরা যেও না, আজ রাত্রিটা এখানে থেকেই যাও। এ আর মন্দ কথা কি? কি বলেন হরিবাবু? আপনি নিশ্চিন্ত হন, আমরা আজ দুজনে এখানে থাকব। ভগবান তোমাদের ভালো করুন। কাল সকাল হলেই এ বাড়ি ছেড়ে বিদায় হচ্ছি। রাম রাম। ওরে বনমালী, আর দুটো হ্যারিকেন ছিল না? সে দুটো একটু জেলে দে রে। কিন্তু তা হবে না, আলো জ্বালতে পারবেন না। যেগুলো জ্বলছে সেগুলোও নিভিয়ে দিতে হবে। আপনাদের কোনো ভয় নেই, আমরা দুজনে সারা রাত জেগে থাকব। বৃদ্ধ দুটি কম্পিত হাতে বিনয়ের হাতে ধরে বললেন, দোহাই বাবা, বিদেশে বেঘরে একে ভূতের ভয়ে মরছি,
আর ভয় দেখাস নে বাবা, আলো জ্বালাবো না তার মানে? ও বনমালী, তুই আবার কাদের সঙ্গে করে এলি? বৃদ্ধ তাদের উপর সন্দেহ করেছেন বুঝতে পেরে বিনয় বলে উঠল, আপনি পিতৃতুল্য লোক, গলায় দেখছি উপবিদ। আপনার পা ছুঁয়ে শপথ করছি, আমাদের কোনো দুরভিসন্ধি নেই। আপনারা নিশ্চিন্ত মনে ঘরে খিল দিয়ে ঘুমন। তা তোমরা রাত্রিরে কিছু আর করবে না? আমরা খেয়ে এসেছি, আপনাদের যদি খাওয়া বাকি থাকে সেরে নিয়ে আপনারা শুতে চান। বনমালী বাবা, তুমি আমাদের কাছে থাকবে কেমন? ভীত লোক অন্তর থেকে বুঝতে পারে তার নির্ভরতা কোথায় আছে, তাই সে দ্বিধা না করেই বিনয়ের কথায় সায় দিল। দুর্গা নাম জপতে জপতে বৃদ্ধ বাড়ির ভেতর দিয়ে দরজা বন্ধ করে দিলেন। বনমালী বিনয় এবং হরিহরকে নিয়ে বাইরের একটা ঘর খুলে দিল। দুখানা খাটই আছে, আমি এই মেঝেতে আপনাদের কাছেই শোব। বাইরে তখন অন্ধকার বেশ জমে উঠেছে। শীতের দিন, বেলা শিগগিরই পড়ে যায়, তাই রাত বেশি না হলেও অনেক সময় মনে হয় যেন রাত অনেক হয়ে গিয়েছে। পুলিশের লোকেরা হতাশ হয়ে মোটরে গিয়ে বসল। মোটর আবার রাঁচির থানায় ফিরে এলো। থানায় ফিরে এসে সকলে মিস্টার রায়ের ঘরে ঢুকে দেখল ঘর অন্ধকার। তিনি আরামে ইজি চেয়ারে ঘুমোচ্ছেন। স্যার, কোনো সাড়া শব্দ নেই। একজন এগিয়ে জোরে ডাকল, স্যার। তবুও কোনো সাড়া শব্দ নেই। ঘরে আলো জ্বেলে দিতে তারা একসঙ্গে ডেকে উঠল, স্যার স্যার কি হয়েছে? স্যার 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 দেখুন স্যার স্যার ও স্যার। কিন্তু মিস্টার রায়ের কোনো সাড়াই নেই, যেন তিনি গভীর ঘুমে ডুবে গিয়েছে। কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে তার মৃত্যুহীন অসার দেহ লুটিয়ে পড়ল। ঠিক এই সময় বিনয় আর হরিহর সেই লোকটিকে নিয়ে থানায় উপস্থিত হল। সমস্ত থানা থমথম করছে। বিনয় থানায় ঢুকতে একজন পাহারাওয়ালা এগিয়ে এলো। মিস্টার রায় আছেন? কি দরকার? তার পাশের বাড়িতে এই চোরটিকে আমরা ধরেছি, তাই থানায় নিয়ে এসেছি। চোরটি বলে বসল, না হুজুর, আমি ওদের ফরমাস মতো কাজ করতে পারিনি বলে ওরা আমাকে মেরেছে। মার সহ্য করতে না পেরে আমি গালাগাল দিই। চোপড়াও বদমাস, আমি মিসেস রায়ের কাছ থেকে আসছি। মিস্টার রায় কোথায়? তার কাছে আমাকে নিয়ে চলুন। পুলিশের লোকটি বিনয় ও হরিহরের আপাদ মস্তক দেখে কি যেন ভেবে নিয়ে বলল, বেশ তো, থানার ভেতরে আসুন। থানার ভেতর যেতে আর একজন পাহারাওয়ালা এসে চোরটিকে নিয়ে গেল। প্রথম যে লোকটির সঙ্গে দেখা হয়েছিল সে বিনয় আর হরিহরকে ডেকে বলল, দেখুন, আপনারা এমন সময় এসেছেন যে আপনাদের দুজনকেও আমরা ছেড়ে দিতে পারি না। কেন? এই কিছুক্ষণ হলো এক সম্পূর্ণ রহস্যময় অবস্থায় মিস্টার রায় মারা গিয়েছেন, অথবা কেউ তাকে বিশেষ কৌশলে খুন করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হরিহরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোথা থেকে তার কণ্ঠস্বরে যেন কান্না ভরে এলো। দেখলেন তো, দেখলেন তো বিনয়বাবু, কোথা থেকে কি দাঁড়ালো। ভূত ধরতে এসে শেষে খুনের দায়ে পড়ে গেলাম। হরিহরকে সেইভাবে আকুল হয়ে পড়তে দেখে বিনয় ধমকে উঠল, ছি হরিহর বাবু, এ অতি নিদারুণ শোকের সময়। মিসেস রায়ের কথা একবার ভাবুন দেখি। তাকে আমরা মাতৃস্থানীয় বলে জানি। ওরা পুলিশের লোক, ওদের কাজই হলো এসব ক্ষেত্রে সব বিষয়ে সতর্ক থাকা। ওর কথা তো আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। তবে সত্যি এ অত্যন্ত মর্মন্নাদ সংবাদ, কারণ রক্তের সম্পর্ক না থাকলেও মিস্টার রায় আমাদের পরম আত্মীয়। বিনয় হয়তো লক্ষ্য করেনি
যে ইতিমধ্যে আরও ৩-৪ জন পুলিশের লোক একরকম তাদের ঘিরে দাঁড়িয়েছিল। যে লোকটির সঙ্গে বিনয়ের কথা হচ্ছিল সে লোকটা নীরবে বিনয়ের সমস্ত কথা শুনছিল। বিনয়ের কথা শেষ হলে সে বলল, আপনি দেখছি বেশ পাক্কা লোক। লোকটির কথার ইঙ্গিত বুঝতে পেরে বিনয়ের সমস্ত মুখের চেহারা বদলে গেল। তার অন্তরের শোকের কথা পুলিশের লোকের কাছে প্রকাশ না করলেই হতো। আপনি কি বলতে চান? কিছুই না। তা তো নয়, আপনি বলতে চান যে মিস্টার রায়ের মৃত্যুর সঙ্গে আমাদের যোগ আছে? সেই সন্দেহ করা খুব অন্যায় হবে না। সত্যি আপনার বুদ্ধির তারিফ করতে হয়। আমি যদি এই খুনে লিপ্ত থাকবো, তবে এমন একটা লোককে সঙ্গে করে আনবো কেন যে আমার বিরুদ্ধে যে কোনো কথাই বলতে পারে? এমন সময় থানার দরজায় একখানা মোটর এলো। মিসেস রায়ের কাছে খবর যেতে তিনি নিজেই চলে এসেছেন। মোটর থেকে নেমে বিনয় আর হরিহরকে দেখে তিনি আকুল হয়ে কেঁদে উঠলেন। বিনয় আর হরিহরের সঙ্গে তাঁর পরিচয়ের ঘনিষ্ঠতা বুঝতে পেরে বিনয়ের ওপর সন্দেহ করার দরুন পুলিশের লোকেরা লজ্জিত হয়ে পড়ল। সে রাত্রির মতো মিসেস রায় যে ঘরে মিস্টার রায়ের মৃতদেহ পড়েছিল সে ঘর থেকে নড়লেন না। শোকে তিনি সংজ্ঞাশূন্য হয়ে পড়েছিলেন। সারা রাত বিনয় আর হরিহর সেই মৃত্যুর সম্মুখে, সেই অকস্মাৎ বিপদের অপঘাতের সম্মুখে বিমূঢ় শিশুর মতো মিসেস রায়কে সান্ত্বনা দিতে লাগল। এধারে পুলিশ তাদের যা কর্তব্য সবই করতে লাগলেন। তাদের কর্তব্যের মধ্যে হয়তো শোক আছে, কিন্তু শোকের প্রকাশ নেই। মিস্টার রায়ের অকস্মাৎ সেই মৃত্যুতে মিসেস রায় এত দূর ভেঙে পড়লেন যে তাঁর মুখ দিয়ে কোনো কথা বেরোল না। মিস্টার রায়ের মৃতদেহকে অক্ষত অবস্থায় ফিরিয়ে পাওয়ার জন্য তিনি পুলিশের কাছে বিশেষভাবে আবেদন করেন, কিন্তু পুলিশের কর্তারা তাঁর সে আবেদন গ্রাহ্য করলেন না। তাঁরা বললেন, এহেন ক্ষেত্রে মৃত ব্যক্তির দেহ পোস্টমর্টেম করে দেখা কর্তব্য। কিসে তাঁর মৃত্যু ঘটল? বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন নেই। মুখ দেখলে মনে হবে যে ঘুমিয়ে আছেন। জোর করে গলা টেপারও কোনো চিহ্ন নেই। এক্ষেত্রে তাকে বিষ খাইয়ে মারা হয়েছে এই সন্দেহই হয়, কিন্তু পোস্টমর্টেম করে পেটের বিষেরও কোনো অস্তিত্ব পাওয়া গেল না। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার গার্ভিস এসেছেন এই অদ্ভুত খুনের ব্যাপারে তদন্ত করবার জন্য। সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট পণ্ডিত হরি সিং। পুলিশের লোকেরা তাকে শুধু পণ্ডিতজি বলেই জানে। পণ্ডিতজি হঠাৎ একদিন বলে বসল, স্যার, এ খুনটুন নয়, তবে সিম্পল কেস অফ হার্ট ফেলিওর। কিন্তু সেই দিনকার সেই ফোন, কায়দা করে থানা থেকে সব পুলিশ সরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু মিস্টার রায় সেই আকস্মিক মৃত্যুর ঠিক 7 দিন পরে রাঁচিতে আগত কলকাতার একজন বিশিষ্ট ধনী মিস্টার যাদবচন্দ্র পাল হঠাৎ ঠিক একইভাবে মারা পড়লেন। তিনি শুধু মারা পড়লেন তা নয়, তার সঙ্গে যে সমস্ত গয়নাপত্র ছিল তিনি সেগুলো একত্র করে নিজের হাতে লুকিয়ে রেখেছিলেন। তিনি এবং তার স্ত্রী ছাড়া তার বাড়িতে আর কেউ জানত না যে তিনি সেই গয়নার বাক্স কোথায় রাখেন। মৃত্যুর পর দেখা গেল সেই গয়নার বাক্সও নেই। একদিন সন্ধ্যাবেলায় ডুরান্ডায় তাঁর বাড়িতে কিছু দূরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বাড়ির মেয়েরা সব বেড়াতে গিয়েছিলেন। তিনি বাড়িতেই ছিলেন, সঙ্গে তার বিশ্বস্ত চাকর এবং দারোয়ান ছিল। মেয়েরা বাড়ি ফিরে এসে দেখলেন মিস্টার পাল চেয়ারে ঘুমিয়ে আছেন। ডাকাডাকি করাতে যখন তাঁর ঘুম ভাঙল না, তখন তাঁর গায়ে হাত দিয়ে ডাকতেই তাঁর মৃত্যুহীন দেহ মাটিতে পড়ে গেল। সেদিন রাতেই দেখা গেল তাঁর গয়নার বাক্সটি খোলা এবং খালি। যখন রাঁচির লোকেরা এই খবর জানতে পারল, তখন ভয়ে রাঁচি আতখানা হয়ে গেল। অর্থাৎ হাওয়া খেতে যারা বাইরে থেকে এসেছিল তারা হাওয়া খাওয়ার চেয়ে হাওয়া দেওয়াই যুক্তিসঙ্গত মনে করল। দেখতে দেখতে রাঁচির সে পুজোর ভিড় একেবারে পাতলা হয়ে গেল। মিসেস রায়ের আড্ডাতে ছেলে মেয়েদের আর ভিড় হয় না।
কিন্তু দুটি ছেলে তাকে ছেড়ে চলে যেতে পারেনি, বিনয় আর হরিহর। যখন একে একে সব ছেলেরা চলে যেতে লাগলো, তখন বিনয় একদিন হরিহরকে ডেকে জিজ্ঞেস করে, তুমি কবে? মিস্টার দত্তের দিকে চেয়ে বলে উঠল, তা বেশ ভালো। আসল যারা তাদের পাচ্ছেন না ধরতে, এখন ভিকিরি ধরে তার শোধ তুলতে চান। হঠাৎ তার মুখে সেইভাবে স্পষ্ট কথা শুনে তাঁরা তিনজনই চমকে উঠলেন। পণ্ডিতজি গর্জন করে উঠলেন, এই যত বড় মুখ না তত বড় কথা। বিনয় বলে উঠল, ওই তো চালা, আমরা শুধু বড় বড় কথাই বলি, কাজের বেলায় ঠুটো জগন্নাথ। এই বলে বিনয় হরিহরের দিকে কৌতূহল দৃষ্টিতে চাইল। সেই দৃষ্টিতে হরিহর যেন একটু বিব্রত হয়ে পড়ল। পণ্ডিতজি চেয়ারে বসে থাকতে না পেরে হরিহরকে ডেকে বললেন, দেখুন তো হরিহর বাবু, ওই রাস্তার মোড়ে একজন পাড়াওয়ালা আছে, তাকে ডেকে নিয়ে আসুন তো। বেটা লম্বা লম্বা কথা বলা দেখাচ্ছি। এই বলে চেয়ার ছেড়ে তিনি বিনয়ের দিকে এগিয়ে এলেন। বিনয় সিঁড়ির ধাপ দিয়ে ওপরে উঠে এল, বারান্দা দিয়ে হল ঘরের দিকে অগ্রসর হতে লাগল। মিস্টার দত্ত বাধা দিয়ে বললেন, এই এই ও ধারে কোথায় যাচ্ছিস? মাসিমার কাছে। মিস্টার দত্ত বলে উঠলেন, কে তোর মাসিমা? কেন, আপনার দিদি মিস্টার দত্ত। এমন সময় গোলমাল শুনে মিসেস রায় দরজার আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। কণ্ঠস্বর শুনে তিনি ভেতর থেকে জিজ্ঞাসা করে উঠলেন, কে? বিনয়? বিনয় এলি নাকি রে? হ্যাঁ মাসিমা। পণ্ডিতজি, মিস্টার দত্ত এবং হরিহর পরস্পর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। তারা বুঝতে পারলেন এতক্ষণ ভিখারি ভেবে তারা যাকে দুচ্ছাই করছিলেন সে আর কেউ নয়, বরং বিনয়। পণ্ডিতজি অত্যন্ত অপ্রস্তুত হয়ে তাকে তার পাশে নিয়ে বসালেন। বললেন, মাফ করবেন বিনয় বাবু, আপনি যে ইতিমধ্যে আপনার কাজে লেগে গিয়েছেন দেখে বড়ই আনন্দ হলো। মিস্টার দত্ত কৌতূহলী হয়ে বিনয়ের চেয়ারের কাছে নিজের চেয়ারটা টেনে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তারপর কিছু ক্লুর সন্ধান পেলেন? হরিহরের চোখে যেন এক অজানা আলো জ্বলছিল। ইদানিং যতই সে বিনয়কে দেখে, ততই বিশ্ববিদ্যালয়ের সেই ভালো ছেলেটির উপর তার যেন কি এক অপূর্ব শ্রদ্ধা বেড়ে যায়। বাংলাদেশের যুবক বলে যখন সে নিজের দিকে চাইত, তখন এক গোপন আকাঙ্ক্ষায় তার মন ভরে উঠত। বিনয়কে দেখে সে বুঝতে পারল যৌবনের অপরূপ রূপ কোথায়, কোথায় তার বিচিত্র আবেদন। হরিহর এবার বিনয়কে জিজ্ঞাসা করে উঠল, এরকম ভিখারি সেজে কোথায় গিয়েছিলি? প্রথম পরিচয় আপনি কখন যে তুমি থেকে অতি ঘনিষ্ঠতায় তুইতে পরিণত হয়েছে তা দুজনেই লক্ষ্য করেনি। বিনয় রাস্তার দিকে সোজা চেয়ে তাদের তিনজনের প্রশ্নের উত্তরে বলল, আপনাদের তিনজনের উত্তর আমি একসঙ্গেই দিচ্ছি। আজ 3 দিন ধরে এই ভিকিরির সাজে আমি রাঁচির সর্বত্র ঘুরে বেড়াচ্ছি। যেখানে যেখানে এই ধরনের লোকেরা চলাফেরা করতে পারে, সেই সব আড্ডায়, চাখানায়, গারোয়ানদের পাড়ায়, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আমরা তো এর কিছুই জানি না। জানেন একমাত্র মিস্টার গার্ভিস, তিনি এই ব্যাপারে আমাকে উৎসাহিত করেছেন। কিন্তু কিছু সন্ধান টন্ধান করতে পারলে? না, এইসব খুনের খানা তল্লাশির কোনো সূত্র আমি এখনো পাইনি। তবে কোনো জিনিসই বৃথা যায় না। আজ এমন একজন লোকের সন্ধান পেয়েছি যিনি আমাদের এ বিষয়ে যথেষ্ট সাহায্য করতে পারেন, এবং তার মতো লোকের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন। কে তিনি? প্রফেসর কানাইলাল। তিনি আমাদের কি সাহায্য করবেন? হ্যাঁ, শুনেছি বটে তার নাম। তিনি রাঁচি থেকে একটু দূরে একটা আলাদা বাড়ি করে থাকে। বাড়িটা খুব ছোট্ট, কিন্তু শুনেছি নাকি একজন বড় আমেরিকান ডিজাইনারকে দিয়ে তিনি বাড়িটা তৈরি করিয়েছিলেন। তা শুনেছি বটে তিনি একজন মস্ত বড় পণ্ডিত। শ্লোক, ইউরোপ আর আমেরিকায় খুব বড় বড় বিশ্ববিদ্যালয় আর নাকি অনেক খেতাব টেতাব আছে তার। আমি জানতাম না যে প্রফেসর কানাইলাল এখানে থাকেন। বিলেতের ক্রিমিনোলজির কাগজে তার থিবস প্রথম স্থান পায়, এবং শুনেছিলাম
অপরাধ তত্ত্ব নিয়ে গবেষণার কাজে তিনি তার সমস্ত সময় ও সম্পত্তি নিযুক্ত করেছেন। এমন একজন লোক হাতের কাছে থাকতে তার পরামর্শ না নেওয়ার মতো অন্যায় কাজ আর কিছু হতে পারে না। তার গবেষণার কথা অবশ্য আমি বলতে পারি না, কিন্তু তিনি বড় একটা কারোর সঙ্গেই মেশেন, সর্বদাই ওই বাড়ির ভেতরেই থাকেন। কচিত কখনো তার একটা বার্মির চাকর আছে, তাকে নিয়ে বেড়াতে বেরোন। হ্যাঁ, আজ গারোয়ানদের পট্টি থেকে ভিক্ষা করে বেরোচ্ছি, দেখি তিনিও সেখান দিয়ে বেরোচ্ছেন, সঙ্গে তার বিখ্যাত সেই বার্মির চাকরটি। তুমি বুঝি অধ্যাপককে আগে থাকতেই চিনতে? আমাদের কলেজ থেকে একবার এক্সপেরিমেন্টাল সাইকোলজির একটি আলোচনা সভার আয়োজন হয়। সেই সভাতে ওকে দেখেছিলাম। তখনও সঙ্গে দেখেছিলাম ওই বার্মির চাকরটিকে। চাকরটির প্রতি শুনেছি ওর অত্যন্ত মায়া। নিজের ছেলের মতন ওকে দেখেন এবং সর্বদাই ওর সঙ্গে সঙ্গে নাকি থাকে সে। বিলেতের এক সায়েন্টিফিক কাগজে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, আমার বেশ মনে আছে। তাতে চাকরটির সম্বন্ধে তিনি অনেক কথা লিখেছিলেন। অধ্যাপকের সঙ্গে এ বিষয়ে একবার পরামর্শ করে দেখলে কেমন হয় বিনয়বাবু? হ্যাঁ, উনি শুনেছি ওই বাইরের লোকের সঙ্গে দেখাশোনা করেন না, বিশেষ করে পুলিশের লোকের ওপর তার নাকি একটা জাত ক্রোধ আছে। হ্যাঁ, তাই বলছিলাম কি বিনয়বাবু, আপনি যদি একবার ওর সঙ্গে দেখা করে ওর পরামর্শটা নিতে পারেন, বড় ভালো হয়। আমি তো সেই মনস্থ করেই ফিরেছি। কাল সকালেই ওর বাড়িতে যাব একবার। হরিহর এতক্ষণ শুধু বিমুগ্ধ বিস্ময়ে বিনয়কে দেখছিল। সস্নেহে বিনয়ের পিঠ চাপড়ে বলে উঠল, এতদিন নিজে হিরো ছিলাম, কিন্তু হিরো ওয়ার্শিপের স্বাদ জানতাম না। পুজো পাওয়ার একটা আনন্দ আছে সেটা জানি, কিন্তু আজ বুঝেছি পুজো করবারও আনন্দটা কম নয়। পরের দিন ভোর না হতেই বিনয় অধ্যাপক কানাইলালের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল। রাঁচি থেকে তার বাড়ি আরও 5 মাইলের পথ। একেবারে পরিপূর্ণ নির্জনতার মধ্যে তিনি একা থাকেন। আশপাশে 2-1 ঘর সাঁওতাল কুলি কামিনরা থাকে, তারাই হল তার প্রতিবেশী। একটা ট্যাক্সি ভাড়া করে বিনয় যখন অধ্যাপকের বাড়িতে এসে পৌঁছল, তখন রোদ উঠে গিয়েছে। বাড়ির সামনে এসে দেখল ফটক খোলা, কিন্তু চাকর বা দারোয়ান কেউ নেই সেখানে। দুধার থেকে পাঁচিল এসে সেই গেটে মিশেছে। গেটের সামনে থেকে ট্যাক্সিকে বিদায় দিয়ে বিনয় ফটক দিয়ে ভেতরে ঢুকল। বাড়ির সামনে খানিকটা জঙ্গল। বহুদিন সে জঙ্গলের গায়ে যেন কোনো মানুষের হাত পড়েনি। জঙ্গল পেরিয়ে একখানা পুরনো বাড়ি। বাইরে থেকে দেখলে মনে হয় যার বাড়ি, তিনি বাড়ি সম্বন্ধে সব আশাই যেন ছেড়ে দিয়েছেন। নানা রকম চিন্তাভাবনা করতে করতে মনে হালকা উৎসাহ রেখে কলিং বেলের ব্যবস্থা আছে দেখে বিনয় কলিং বেল টিপল। কিছুক্ষণ পরে সামনের ঘরের দরজা খুলে বেরিয়ে এলো একটা চাকর। চাকরটাকে দেখেই বিনয়ের মন উল্লাসে ভরে উঠল। অত বড় লোকের চাকর, সেই বা কম কি? ইতিহাসে সে পড়েছে নেপোলিয়নের ভ্যালেটের সঙ্গে কথা বলবার জন্য ইউরোপের বড় বড় ঘরের ছেলেমেয়েরা উৎসুক হয়ে থাকত। মহাপুরুষদের যেসব অন্তরঙ্গ মুহূর্তের একটুখানি ইতিহাস জানবার জন্যে সমস্ত জগৎ সুখ হয়ে থাকে, তারা সেই সব অন্তরঙ্গ মুহূর্তের একমাত্র সাক্ষী। জগতে কেউ হয়তো দেখেনি জোসেফাইনের জন্য নেপোলিয়নকে চোখের জল ফেলতে, কিন্তু তার ভ্যালেট তা দেখেছে। সে কি কম সৌভাগ্যের কথা? বিনয় 2 হাত বাড়িয়ে চাকরটির 2 হাত ধরে জিজ্ঞাসা করল, সাহেব বাড়ি আছেন? চাকরটি যেন কলের পুতুলের মতন। বিনয় যে তার 2খানা হাত ধরেছিল, তাতে তার মুখের চেহারার কোনো পরিবর্তন দেখা গেল না। হাত 2খানা ছেড়ে দিতে তা আবার ঠিক কলের পুতুলের মতন স্বস্থানে ফিরে গেল। সাহেব আছেন? আমি একজন ছাত্র, তার সঙ্গে দেখা করতে এসেছি। পরিষ্কার বাংলা ভাষায় চাকরটি বলল, তার শরীর তো বড্ড খারাপ। বিনয় বাধা দিয়ে তাড়াতাড়ি বলল, তাহলে তাকে বিরক্ত করতে চাই না। এমন সময় বিনয় শুনল
ভেতর থেকে সুন্দর গম্ভীর কণ্ঠে কে যেন জিজ্ঞাসা করল, ফুচি, কে রে? চাকরটির নাম ফুচি। ফুচি একবার ভেতরে গেল, তারপর তক্ষুনি এসে জানালো, আসুন আপনি আমার সঙ্গে, সাহেব আপনাকে ডাকছেন। ফুচির পিছু পিছু সামনের দরজা ঠেলে বাইরের হল ঘরের মতন একটা ঘরে বিনয় গিয়ে দেখে হলের এক কোণে এক ইজি চেয়ারে অধ্যাপক ঘোষ অর্ধশায়িত অবস্থায় শুয়ে আছেন। বাইরের সূর্যের আলো তখন সোনার পাতের মতন ঝিকঝিক করছিল, কিন্তু সেই হলঘরে তার কোনো চিহ্ন ছিল না। সেই দিনের বেলাতেই ঘরটির আধো অন্ধকার, আধো আলো, কেমন যেন বিচিত্র। বিনয় অধ্যাপকের দিকে অগ্রসর হয়ে তাঁর পায়ের ধুলো নিতেই তিনি তাঁর পাশে একটা চেয়ার এগিয়ে দিয়ে বিনয়কে বসতে বললেন। তোমাকে তো ঠিক চিনতে পারছি না বাবা। আগে না চেনবারই কথা, তবে আমি আপনাকে বিশেষভাবে চিনি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক্সপেরিমেন্টাল সাইকোলজির একজন ছাত্র, এবং শুধু কলেজের বই নয়, এই বিষয় সম্বন্ধে জানবার আগ্রহ আমার অসীম। ক্রিমিনোলজি আমার স্পেশাল স্টাডি। কি বললে? ক্রিমিনোলজি? হ্যাঁ, যার জন্য আজ জগৎ জুড়ে আপনার স্টাডি। কিন্তু বাবা, আমি বৃদ্ধ মানুষ, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ও সম্বন্ধে বেশি কৌতূহল কিন্তু ভালো নয়। ও হলো আগুন নিয়ে খেলা করা। তবে তুমি আমার কাছে কি মনে করে? একটা বিশেষ প্রয়োজনীয় ব্যাপারে আপনার কাছে এসেছিলাম। এতক্ষণ ফুচি নীরবে সেই ঘরের মধ্যে দাঁড়িয়েছিল, যেন সে সেই ঘরের একটা নির্বাক আসবাব মাত্র। ওরে ফুচি, এই বাবুটির জন্য একটু চাটার ব্যবস্থা কর। হে, ওই আমার চাকর বলতেও ওই, ছেলে বলতেও ওই ফুচি আমার সব। আর অধ্যাপক কি যেন বলতে যাচ্ছিলেন, সে কথাটা চেপে বিনয়কে তিনি জিজ্ঞাসা করলেন, ভালো ভালো, তা তোমার প্রয়োজনটা কি সেটা শুনতে পারি? আপনি নিশ্চয়ই শুনেছেন রাঁচিতে এবং তার চারিদিকে যেসব খুন হচ্ছে। এই মরেছে? পুলিশ বুঝি তোমাকে সন্দেহ করেছে? আগে না। তবে আপনি নিশ্চয়ই শুনেছেন পুলিশ এসব খুনের কোনো হদিশই বার করতে পারছে না, কারণ যেই কাজ করছে এত বড় সায়েন্টিফিক ক্রিমিনাল সে, যে তার কোনো ট্রেস কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। কিন্তু এইমাত্র তুমি যে বললে যেই কাজ করছে, তার মানে তোমার কি ধারণা এগুলো সব একটাই লোকের কাজ? হ্যাঁ, আমারও তাই বিশ্বাস। বেশ, তা যেন হলো, কিন্তু আমি বুঝতে পারছি না, তুমি একজন নবীন ছাত্র, তোমার সঙ্গে এই সব খুনের কি সম্পর্ক? সেই কথা বলবার জন্যই আপনার কাছে এসেছি। জীবনে আমার অসীম কৌতূহল। ও বুঝেছি। তা তুমি আজকের যুগের অ্যাডভেঞ্চার লোভী বাঙালি যুবক, তাই তো? বেশ বেশ, তারপর? রাঁচিতে আমি যার আশ্রয়ে আছি তার স্বামী মিস্টার রায় এখানকার পুলিশ ইন্সপেক্টর ছিলেন। তিনি প্রথম খুন হন। আমি তাকে মাসিমা বলি। সত্যি তার ম্লান মুখ দেখে আমি প্রতিজ্ঞা করেছি পুলিশের সাহায্যে সে অপরাধীকে আমি খুঁজে বার করবই। সেই জন্যে আমার কাছে পরামর্শের জন্য এসেছো? আই সি। কিন্তু আমার কথা কি জানো? কি বললে জানো তোমার নাম? বিনয়। দেখো বিনয়, ইউ আর আ ইয়াং ম্যান, হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট। তোমার সামনে এই সুন্দর পৃথিবীটা পড়ে আছে, তুমি এর মধ্যে নিজেকে জড়াতে যেও না। না স্যার, আমার জীবনের নীতি তা নয়। আমি বিপদকে ভালোবাসি, বিপদ আমাকে টানে। তাই কোনো বিপদ আমার সামনে এলে আমি তাকে এড়িয়ে যেতে চাই না। তোমাকে দেখে কেন জানি না
আমার বড় মায়া হচ্ছে। সংসার বলতে তো আমার নিজের কিছু নেই। আমি যদি অধ্যাপক না হয়ে তোমার বাবা হতাম, তাহলে হয়তো তোমাকে ঘরে চাবি দিয়ে বলতাম এরকম বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে দেব না। কিন্তু আমি ঘর ভেঙে পালাতাম। সেই জন্যই বোধহয় আমার বাবা ছেলেবেলাতেই আমাকে ফেলে রেখে পৃথিবী ছেড়ে পালিয়ে যান। নাইলে এই দুরন্ত ছেলের জ্বালায় তার বার্ধক্য হয়তো কণ্টকিত হয়ে উঠত। তাহলে তুমি কি করতে চাও? আমি সেই অপরাধীকে খুঁজে বার করবই, এবং সে কাজে আমি আপনার সাহায্য চাই। বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? এইসব খুন থেকে আপনার কি মনে হয়, কিভাবে, কোথা থেকে কাজ আরম্ভ করলে ঠিক বৈজ্ঞানিক উপায়ে তদন্ত করা যেতে পারে? বৈজ্ঞানিক উপায়ে যখন তদন্তের কথা বললে, তাহলে শেষ যেখানে খুন। এমন সময় ফুচি বলে উঠল, স্যার। কি রে? স্যার, আপনার স্নানের টাইম হয়ে গিয়েছে, জল ঠান্ডা হয়ে যাচ্ছে। বিনয় লজ্জিত হয়ে উঠে দাঁড়ালো। মাফ করবেন, আপনাকে বিব্রত করলাম। আরে না না ফুচি, তুই যা, জলটা আবার গরম করে ফেল। আরে দাঁড়িয়ে রইলে যে। হ্যাঁ, কি যেন বলছিলাম, বৈজ্ঞানিক তদন্তের কথা। তা শেষ কোথায় খুন হয়েছে? এখানে থেকে প্রায় 12 মাইল দূরে এক জমিদারের বাড়িতে। সেখানে তুমি নিজে গিয়েছিলে? না, গার্ভিস সাহেব গিয়েছিলেন। ও, গার্ডিস বুঝি কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, তাকে আপনি চেনেন? না, তবে নাম শুনেছি। তিনিও বদ্ধপরিকর হয়েছেন এই খুনের রহস্য ভেদ করবার জন্য। তা তিনি এখনো পর্যন্ত কোনো সূত্র পাননি? একটা ব্যাপারে তিনি অবাক হয়ে যাচ্ছেন। কি করে লোকটা সিন্দুক ও সিন্দুকের চাবির সন্ধান পাচ্ছে? কোনো মারামারি বা ধস্তাধস্তির চিহ্ন নেই, যেন লোকে নিজে সিন্দুক খুলে ডাকাতকে দিয়ে দিয়েছে। এটা কার অনুমান? আমার। কিসে তোমার এই অনুমান হলো? আমি পড়েছি ইদানিং ইউরোপে এক শ্রেণীর বৈজ্ঞানিক ক্রিমিনাল হিপনোটিজমের সাহায্যে এভাবে ডাকাতি করছে। যারা খুনের আর ডাকাতির কাজে এতটা শিক্ষিত, তুমি কোন সাহসে তাদের পেছনে মরতে চলেছ? তারা যদি জানতে পারে, তোমাকে তো এক মুহূর্তে সাবার করে দেবে। আমি মৃত্যুকে ভয় করি না, আর তাছাড়া তারা কল্পনাও করতে পারবে না যে একজন আমার মতন কলেজের ছেলে এর মধ্যে আছে। এ খবর গার্ভিস সাহেব আর আপনি ছাড়া, আর আমার এক বন্ধু মিসেস রায় এবং পুলিশ ইন্সপেক্টর ছাড়া আর কেউই জানে না। ফুচি কখন ঘরে এসেছিল কেউ দেখেনি। সে আবার বলে উঠল, স্যার, আর দেরি নয়। তুই থাম ফুচি, তোর না সবটাতেই বাড়াবাড়ি। বিনয় বুঝল আর বেশিক্ষণ বসে থাকলে সত্যি সত্যি ভদ্রতার ওপর জুলুম করা হবে। তাই সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আজ আপনাকে আর বিরক্ত করতে চাই না, কিন্তু কেসটা যেমন এগোবে মাঝে মাঝে এসে আপনাকে একটু বিরক্ত করব। আমার অনুরোধ, আপনি যদি এই কেসটার দিকে একটু অ্যাটেনশন দেন। তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে অধ্যাপক সস্নেহ দৃষ্টিতে বিনয়ের দিকে চেয়ে বললেন, তবে আমার অনুরোধ, তুমি এ হাঙ্গামার মধ্যে থেকো না। ইউ আর সাচ এ নাইস হ্যান্ডসাম ইয়াং ম্যান। কেন জানি না তোমাকে দেখে বড্ড মায়া হচ্ছে মনে। ফুচি তেমনই নীরবে দরজা পর্যন্ত বিনয়কে এগিয়ে দিল। বাইরে ট্যাক্সি অপেক্ষা করছিল। এই ঘটনার দুদিন পরে হঠাৎ গার্ভিস সাহেব স্বয়ং সন্ধ্যার মুখে বিনয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। বিনয় আর হরিহর কাজের সুবিধার জন্য মিসেস রায়ের বাড়ির কাছেই একটা আলাদা বাড়ি ভাড়া নিয়েছিল। হঠাৎ গার্ভিস সাহেব চলে আসতে দেখে বিনয় অবাক হয়ে গেল। মিস্টার গার্ভিস গাড়ি থেকে নেমে বললেন,
চলো তোমার ঘরে। ঘরে ঢুকে তিনি বললেন, দেখো, এইমাত্র আমি ফোন পেলাম, হাজারিবাগে এক বড় জমিদারের বাড়িতে ঠিক এই রকম ব্যাপার হয়েছে। আমি ট্রেনে চলে যাচ্ছি, যতক্ষণ না আমি ফিরি তুমি এদিক ওদিক কোথাও যাবে না। আর আমার নাম করে তোমাকে কেউ যদি ফোন করে ডাকে, তুমি বুঝবে যে তা ষড়যন্ত্রকারীদের কাজ। যদি কোনো বিষয়ে কোনো বিশেষ কাজে আমি তোমাকে ডাকি, তাহলে আমি লোক মারফত তোমার কাছে সংকেত পাঠাবো। ওকে? তুমি নিমন্ত্রণে আসতে পারো, বুঝলে? বলো না। মিস্টার গার্ভিসের গাড়ি স্টেশনের দিকে ছুটে চলল। ঘরের ভেতর ঢুকতেই বিনয়ের মনে হলো অন্ধকারে কে যেন চলে গেল। তাড়াতাড়ি দেরাজ থেকে রিভলভারটা নিয়ে বেরোতে গিয়ে দেখে দেরাজ খোলা, রিভলভার নেই। হরিহর, আমার রিভলভার নেই? তুমি তো সারাক্ষণ বাড়িতেই ছিলে। মাঝখানে কিছুক্ষণের জন্য মিসেস রায়ের ওখানে গিয়েছিলাম, কিন্তু এই মাত্র মনে হলো কে যেন এদিক দিয়েই গেল। হরিহর ছুটে রাস্তায় গিয়ে পড়ল। এদিক ওদিক খুঁজে সে বলল, কোথাও কেউ নেই। সেই পাগলটা শুধু শালবনের ধারে বসে আছে। পাগল? হ্যাঁ, রোজ দেখতে পাও না, রাস্তার ধারে ওই শালবনের পাশটায় বসে থাকে। কই, চলো তো দেখি। দুই বন্ধুতে গিয়ে দেখল সে জায়গায় কেউ নেই। পাগলার গায়ের কতকগুলো ময়লা ন্যাকড়া শুধু পড়ে আছে। দুজনেই নীরবে ঘরে ফিরে এল। বিনয় বুঝল যে ষড়যন্ত্রকারীদের দৃষ্টিসীমার মধ্যে সে এবারে এসে পড়েছে। অন্ধকারে আলো জেলে বিনয় আর হরিহর দুজনে মুখোমুখি অনেকক্ষণ বসে রইল। হরিহর, তুমি ভাই কলকাতায় ফিরে যাও। তোকে ফেলে নয়, যেদিন কলকাতায় ফিরব দুজনে একসঙ্গেই ফিরব। রবীন্দ্রনাথের সেই কবিতাটা তোর মনে আছে, যেখানে কবি বলেছেন, আমাদের দুজনের মাঝখানে পথ বেঁধে দিল গ্রন্থি। তোর আর আমার মধ্যে সেই পথের গ্রন্থি পড়ে গিয়েছে। এবারে ষড়যন্ত্রকারীদের নিশানায় হরিহর আর বিনয়। খেলা সবে শুরু। আজকের গল্প থেকে আপনাদের জন্য প্রশ্ন। মিসেস রায়ের বাড়িতে আসার পর থেকেই মিস্টার রায়ের মৃত্যু এবং গল্পের শেষ পর্যন্ত বিনয়ের সাথে যে বন্ধুটি রয়ে গেছিল তার নাম কি? শুনছিলেন আমাদের আজকের নিবেদন বিজয় অভিযান অবলম্বনে রাঁচিতে জোড়া খুন প্রথম পর্ব। গল্প পাঠে আমি সায়ন, বিনয় রূপঙ্কর, মিসেস রায় অস্মিতা, মিস্টার রায় লিও, মিস্টার গার্ভিস অর্ণব, হরিহর বাসব, পণ্ডিতজি পার্থ, অধ্যাপক সুপ্রিয়, ফুচি সুমিত, পরিচালক বিশ্ব, বৃদ্ধকর্তা ব্রহ্মা, চন্দন সিং এবং দারোয়ান অতনু, চবে সৌরভ, মিস্টার দত্ত অঙ্কন, সুখলাল বাবু অমিতাভ এবং অন্যান্য চরিত্রে আমি সূর্য, তনয় এবং অমিতাভ। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট। আবহে তিতাম, শব্দ সংযোজনে সায়ন্তন, প্রচ্ছদ মুরালি। টিম ফিকশন হাট ফিরে আসবে রাঁচিতে জোড়া খুন অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।